নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায়ের আরেকজন উল্লেখযোগ্য দিল্লির সুলতান বিষয়ে আলোচনা করব। তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। তিনি হলেন ফিরোজ শাহ তুগলক, তুগলক বংশের আরেকজন উল্লেখযোগ্য সুলতান। তোমাদের আমি আগের দিন মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে, মানে তার সাকসেসর হিসাবে, তার উত্তরসূরি হিসাবে অভিজাতগণ, দিল্লির অভিজাতরা যারা অ্যারিস্টোক্রেট ছিল, তারা ফিরোজ শাহ তুগলককে মনোনীত করেন বা সিলেক্ট করেন। ফিরোজ শাহ তুগলককে তার পরবর্তীকালে তুগলক বংশের সুলতানকে, যাকে দিল্লির সুলতান হিসাবে মনোনীত করেন। কারা করেন? দিল্লির অভিজাতরা বা অ্যারিস্টোক্রেটরা। মানে এটা কিন্তু একটা ব্যতিক্রম বিষয়, কেন এর আগে যারা দিল্লির সুলতান মোটামুটি হয়েছেন, অনেকে ক্ষমতা দখল করে হয়েছেন, বেশিরভাগই মনোনীত অভিজাতরা মনোনীত করেছেন কোন সুলতান, এটা কিন্তু তেমন হয়নি। ফিরোজ শাহ তুগলকের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছিল, অভিজাতরা কিন্তু ফিরোজ শাহ তুগলককে মনোনীত করেছিল। এরা রাজত্বকাল কতটা ছিল? ইনি 1351 থেকে 1388, অনেকদিন রাজত্ব করেছিলেন। 1351, 1351 থেকে 1388 এতটা পর্যন্ত তার শাসনকাল ছিল, তার রুলিং টাইম ছিল। তো এবার আমি ফিরোজ শাহ তুগলক কেমন ছিলেন বা তার সময় কি কি ঘটনা হয়েছিল সুলতান থাকাকালীন, সেই নিয়ে আলোচনা করব। ফিরোজ শাহ তুগলক ছিলেন একজন ধার্মিক এবং শান্তিপ্রিয় শাসক। তিনি কিন্তু আর 5 জন অন্যান্য দিল্লির সুলতান ছিলেন তাদের মতো কিন্তু ফিরোজ শাহ তুগলক ছিলেন না। তিনি একজন ধার্মিক এবং শান্তিপ্রিয় শাসক ছিলেন, রিলিজিয়াস এবং পিসফুল রুলার। তার জন্য তার মধ্যে সামরিক উদ্দীপনা সেভাবে ছিল না। সামরিক উদ্দীপনা মানে যুদ্ধ করা, সাম্রাজ্য জয় করা, এই যে নেশা, সেই নেশাটা কিন্তু ফিরোজ শাহ তুগলকের মধ্যে সে পরিমাণে ছিল না। যেমন তোমাদের আমি আলাউদ্দিন খলজি আলোচনা করার সময় বলেছিলাম যে নিজেকে তিনি আলেকজান্ডার মনে করতেন, এতটাই তার সাম্রাজ্য জয় করার নেশা ছিল। তো সেই রকম কিন্তু ফিরোজ শাহ তুগলক ছিলেন না, তিনি একজন শান্তিপ্রিয় শাসক ছিলেন। কোনো মিলিটারি মোটিভেশন সেভাবে তার মধ্যে ছিল না। তার কিন্তু দীর্ঘ রাজত্বকালে তেমন কোনো বড় যে তিনি যুদ্ধ বিগ্রহ করেছেন বা রাজ্য জয় করেছেন এমন ব্যাপার কিন্তু খুব একটা হয়নি। মানে বিশাল বড় কোনো একটা ওয়ার বা ব্যাটেল বা স্টেট ভিক্টরি, রাজ্য জয়, এরকম কিছু কিন্তু তিনি করেননি। কিন্তু তবুও তার রাজত্বকালে বা তার শাসনকালে, রুলিং টাইমে, তখন তিনি কিন্তু 2 বার বাংলা আক্রমণ করেছিলেন। তার রাজত্বকালে তিনি 2 বার বাংলা আক্রমণ করেছিলেন বা বাংলা আক্রমণ করতে বাধ্য হয়েছিলেন। কেন? বাংলা থেকে তখন বাংলার যে সুলতান ছিলেন, যিনি স্বাধীনভাবে শাসন করতেন, তিনি কিন্তু বারবার দিল্লি থেকে মানে সুলতানকে বিরোধিতা করছিল বা বিদ্রোহ করছিল। তার জন্য ফিরোজ শাহ তুগলক কিন্তু বাধ্য হয়েছিলেন তাকে আক্রমণ করতে। আর সেই সময় বাংলায় তখন স্বাধীনভাবে শাসন করছেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি তখন বাংলায় স্বাধীনভাবে বা ইন্ডিপেন্ডেন্টলি রুল করছেন, বেঙ্গলে স্বাধীনভাবে শাসন করছেন। ফিরোজ শাহ তুগলক যখন বাংলা আক্রমণ করেন এবং ইলিয়াস শাহের যে রাজধানী ছিল পান্ডুয়া, সেটা আক্রমণ করেন, প্রথমে অ্যাটাক করেন, তারপর সেটাকে দখল করে নেন, পান্ডুয়া দখল করে নেন বা ক্যাপচার করে নেন। তখন ইলিয়াস শাহ কিন্তু তার একটা দুর্গ, সেই বাংলায় অবস্থিত একটা দুর্গ, যে দুর্গটির নাম হলো একডালা দুর্গ, যে দুর্গটির নাম হলো একডালা দুর্গ, সেই দুর্গে গিয়ে আশ্রয় নিয়েছিল। একডালা ফোর্ট বেঙ্গলে সেটা ছিল, সিচুয়েটেড ছিল, সেইখানে গিয়ে ইলিয়াস শাহ শেল্টার নিয়েছিল যখন ফিরোজ শাহ তুগলক পান্ডুয়া দখল করে নিয়েছিল, ক্যাপচার করে নিয়েছিল। এবার এই যে দুর্গটা, এই একডালা দুর্গটা কিন্তু প্রাকৃতিকভাবে দুর্ভেদ্য ছিল। প্রাকৃতিকভাবে দুর্ভেদ্য ছিল। দুর্ভেদ্য মানে হচ্ছে সেই দুর্গতে সহজে কেউ প্রবেশ করতে পারতো না। কেন? কেউ ঢুকতে পারতো না। কেন? কারণ এই দুর্গটার যে চারপাশে যে প্রাকৃতিকগত যে অবস্থা, ন্যাচারালি যে একটা তার সিচুয়েশন যেখানে সিচুয়েটেড ছিল ফোর্টটা, সেটা এমন একটা জায়গা ছিল যে যেখানে চট করে মানুষজন দুর্গে ঢুকতে পারবে না। কোথায় ছিল? এই দুর্গটার দুপাশ থেকে 2টো নদী, গঙ্গার 2টো উপনদী, চিরামতি এবং বালিয়া, চিরামতি এবং বালিয়া, এই 2টো নদী একদিক থেকে বয়ে গেছে, আর আরেক দিকে ছিল গভীর জঙ্গল। মানে 3টে দিক এইভাবে বেষ্টন করেছিল, দুদিকে নদী আর একদিকে জঙ্গল, 3টে দিক কিন্তু এই দুর্গটাকে ঘিরে রেখেছিল।
তার জন্য এখানে সহজে কেউ ঢুকতে পারতো না, এটা দুর্ভেদ্য ছিল বা ইমপেনিট্রেবল ছিল। এই দুর্গতে কেউ প্রবেশ করতে পারতো না সহজে। আর এই দুর্গটার চারপাশ দিয়ে কাদামাটির দেওয়াল, মাড ওয়াল, বড় করে উঁচু করে কাদামাটির দেওয়াল দিয়ে ঘেরা ছিল। সেই সময় তো কাদামাটির দেওয়ালই হতো, এখনকার মতো এত সুন্দর পাঁচিল ছিল না। তো সেই কাদামাটির দেওয়াল কিন্তু পুরো উঁচু করে দুর্গটাকে ঘিরে রাখা ছিল, যাতে এত কিছু কারণে ওই দুর্গে কিন্তু সহজে কেউ ঢুকতে পারতো না। তো সেই দুর্গে ইলিয়াস শাহ গিয়ে আশ্রয় নিয়েছিল বা শেল্টার নিয়েছিল। এবার ফিরোজ শাহ তুগলক যখন দেখলেন যে এই দুর্গতে সহজে তিনি ঢুকতে পারবেন না, তখন তিনি একটা কৌশল করলেন। তিনি সৈন্য নিয়ে ফিরে যাওয়ার ভান করলেন। আর সেই সময় ইলিয়াস শাহের সৈন্যরা একটু বোকা হয়ে গিয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে এবং পেছন থেকে ফিরোজ শাহ তুগলককে আক্রমণ করে। আর ফিরোজ শাহ তুগলক তো সে তার জন্য প্রস্তুত ছিলেন, তাই জন্য তিনি সেখানে সেই প্রস্তুত থেকে তিনি কিন্তু সৈন্যদেরকে হারিয়ে দেন। ইলিয়াস শাহের যে সৈন্যরা ছিল তাকে আক্রমণ করেছিল, তাদেরকে কিন্তু তিনি হারিয়ে দেন। কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু বাংলা দখল করতে পারেননি বা ইলিয়াস শাহকে পরাজিত করতে পারেননি। কেন? কারণ ওই যে বললাম, দুর্গ, ইলিয়াস শাহ কিন্তু সৈন্যদের পাঠিয়েছিলেন, তিনি কিন্তু দুর্গ থেকে বেরোননি। তাই দুর্গতে ফিরোজ শাহ তুগলক সৈন্যদেরকে হারিয়ে দিয়েও তিনি কিন্তু ওই দুর্গে যেতে পারেননি। কারণ ওই যে প্রাকৃতিক প্রতিরক্ষা, ন্যাচারাল ডিফেন্স, চারিদিক থেকে এমন ভাবে নদী ছিল, জঙ্গল ছিল যে সহজে সেখানে ঢোকাটা কঠিন ব্যাপার ছিল ফিরোজ শাহ তুগলকের পক্ষে। তাই তিনি কিন্তু সৈন্যদেরকে হারিয়েও ইলিয়াস শাহকে হারাতে পারেননি। তাই বাংলা জয় করা সেই সময় তার হয়নি। তিনি তার পরেও আরেকবার আক্রমণ করেছিলেন বাংলা, হোসেন শাহের সময়, এই সিকান্দার শাহর সময়। সিকান্দার শাহ তার সময় কিন্তু তিনি আবার বাংলা আক্রমণ করেছিলেন, কিন্তু সেবারেও কিন্তু তিনি পরাজিত হয়েছেন, তিনি কিন্তু বাংলা দখল করতে পারেননি। তাই এই ঘটনা থেকে বোঝা যায় যে তার সেভাবে সামরিক দক্ষতা ছিল না, সামরিক ভাবে তিনি কিন্তু অতটা দক্ষ ছিলেন না, বা মিলিটারি তার কিন্তু সেভাবে তিনি ক্যাপাসিটি তার খুব একটা ছিল না, এটা কিন্তু প্রমাণ হয়। আসলে ফিরোজ শাহ তুগলক যা কিছু সামরিক অভিযান করেছে বা যুদ্ধ বিগ্রহ ছোটখাটো করেছে, সেগুলো তিনি মূলত তার উদ্দেশ্য সাম্রাজ্য জয় করা তো ছিল না। তার তো উদ্দেশ্য ছিল সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে দাস সংগ্রহ করা, স্লেভ কৃতদাস তাদেরকে নিয়ে আসা। কেন? এটা কিন্তু তিনি ভালো কাজে করেছেন। তিনি তার ওই সমস্ত দাসদেরকে নিয়ে এসে তার সাম্রাজ্যের ভেতরে বিভিন্ন কাজে নিযুক্ত করে দিতেন। যেমন প্রতিরক্ষা বাহিনী, যাদের নিরাপত্তা বাহিনী যারা থাকতো, সেই নিরাপত্তা বাহিনীতে তাদেরকে ঢোকাতেন বা কোনো কলকারখানার কাজে ঢোকাতেন, এবং তাদের কিন্তু বেতন দিতেন, স্যালারি দিতেন। কিন্তু তার সময় প্রায় 1,80,000 দাস বা কৃতদাস কিন্তু তার সময় ছিল। এটা উদ্দেশ্য ছিল তিনি তার একটা অনুগত বাহিনী, তার মতো করে চলবে, ফিরোজ শাহ তুগলকের কথা শুনে চলবে, এই জন্য তার উদ্দেশ্য ছিল একটা অনুগত বাহিনী বানানো। আর তার কারণে কিন্তু তিনি এই সামরিক অভিযান ছোটখাটো করতেন। বিশাল বড় একটা সাম্রাজ্য জয় করার নেশা তার ছিল না, তাই তিনি করতেও পারেননি। তাই সামরিকভাবে কিন্তু তিনি দক্ষ ছিলেন না। কিন্তু ফিরোজ শাহ তুগলকের শাসন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার সময়ের কর ব্যবস্থা। তার সময়ের কর ব্যবস্থা বা ট্যাক্স সিস্টেম, এটা ছিল তার শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ম্যাটার, এটা হচ্ছে কর ব্যবস্থা বা ট্যাক্স সিস্টেম। আর তোমাদের আমি প্রথমেই বলেছি যে ফিরোজ শাহ তুগলক কিন্তু একজন ধার্মিক শাসক ছিলেন। তার জন্য তিনি কিন্তু ইসলামীয় রীতিনীতি মেনে এবং উলেমা কারা, আগে আমি তোমাদের বলেছি যে মুসলমান পণ্ডিত যাদের বলা হয়, তো সেই উলেমাদের নির্দেশ মেনে এবং ইসলামীয় রীতিনীতি মেনেই কিন্তু তিনি তার শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। ইসলামিক রুলস রেগুলেশন ফলো করে এবং উলেমাদের ডিরেকশন কে মেনে তিনি কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে চালাতেন বা অর্গানাইজ করতেন। তার জন্য ইসলামী প্রথা অনুযায়ী যে সমস্ত কর নেওয়া যেত সেগুলোকেই তিনি নিতেন। বাকি সমস্ত কর, যেটা আগে সুলতানরা করগুলো নিত, সেই সমস্ত কর কিন্তু তিনি বাতিল করে দিয়েছিলেন, সেই সমস্ত ট্যাক্স কিন্তু তিনি ক্যান্সেল করে দিয়েছিলেন। শুধুমাত্র যেগুলো ইসলামিক রুলস রেগুলেশন অনুযায়ী নেওয়া যায় সেই সমস্ত ট্যাক্স গুলোকে তিনি খালি নিতেন। তো তার সময় 4 ধরনের কর ব্যবস্থা চালু ছিল। 4 রকম ভাবে তিনি কিন্তু কর নিতেন বা ট্যাক্স কালেক্ট করতেন। সেটা কি কি? এক হচ্ছে খরাজ,
খরাজ বলে একটি কর নিতেন, সেটা হচ্ছে কৃষি জমির উপরে ধার্য করা কর। এটা সাধারণত চাষিদের বা কৃষকদেরকে সুলতানকে দিতে হতো। খরাজ এটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড ট্যাক্স। এটা জমিতে যে ফসল উৎপন্ন হতো তার 10 ভাগের 1 ভাগ সুলতানকে কর হিসাবে দিতে হতো। কাকে? কৃষকদেরকে বা পেজেন্ট সোসাইটিকে। অনেকটাই কম নিত, 10 ভাগের 1 ভাগ মানে কিন্তু অনেকটাই কম। এটা সুলতানকে দিতে হতো। এটা এক ধরনের কর। দ্বিতীয় কর হচ্ছে খামস। খামস মানে হচ্ছে যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের ওপর ধার্য করা কর। মানে তিনি যে সমস্ত সামরিক অভিযান করতেন বা যুদ্ধ করতেন, সেখান থেকে যে সমস্ত জিনিসপত্র দখল করে আনতেন বা ক্যাপচার করে আনতেন, যে সমস্ত জিনিসপত্র, সেই জিনিসপত্রের 5 ভাগের 1 ভাগ তিনি সৈন্যদের কাছ থেকে কর হিসাবে নিতেন। সুলতান ফিরোজ শাহ তুগলক তিনি সৈন্যদের কাছ থেকে কর হিসাবে নিতেন 5 ভাগের 1 ভাগ, ট্যাক্স নিতেন আর কি। আর বাকিটা কিন্তু সৈন্যদেরকে বা সোলজারদের তিনি দিয়ে দিতেন। এটা হচ্ছে, এই করটাকে বলা হচ্ছে খামস বা এই করটাকে বলা হয় খামস। এরপর হচ্ছে জাকাত। জাকাত নামে তিনি একটি কর নিতেন, সেটা হচ্ছে মুসলমানদের সম্পত্তি, তার সাম্রাজ্যে মুসলিম যারা ছিল তাদের সম্পত্তির উপর ধার্য করা কর। মানে সেটা মুসলিমদের যে সম্পত্তি বা প্রপার্টি ছিল তার 2.5% তিনি কর হিসাবে নিতেন, বা 2.5% প্রপার্টি, মুসলিম প্রপার্টি 2.5% তিনি কিন্তু ট্যাক্স হিসাবে নিতেন সুলতান ফিরোজ শাহ তুগলক মুসলিমদের কাছ থেকে। এটাকে বলা হচ্ছে জাকাত। এটাকে কি বলা হচ্ছে? জাকাত। আরেকটা হচ্ছে জিজিয়া কর। জিজিয়া কর সম্পর্কে তোমরা তো আগে পরিচিত হয়েছো, আমি অনেকবার বলেছি জিজিয়া করের কথা। তো সেই জিজিয়া কর ছিল অমুসলমান বা হিন্দুদের উপর ধার্য করা কর। অমুসলমান বা হিন্দুদের কাছ থেকে তিনি কিন্তু কর গ্রহণ করতেন। কেন? উলেমারা বরাবরই চাইতো যে জিজিয়া করটা নেওয়া হোক, সেটাই কিন্তু ফিরোজ শাহ তুগলক কিন্তু সেটাই মেনে চলতেন। তাই জিজিয়া কর কিন্তু তিনি আবার শুরু করেছিলেন নেওয়া। এই হচ্ছে ফিরোজ শাহ তুগলকের 4 ধরনের কর ব্যবস্থা। এবং মোহাম্মদ বিন তুগলকের সময় যে কর ব্যবস্থা ছিল সেই কর ব্যবস্থা কিন্তু তিনি অনেক কিছু বাতিল করে দিয়েছিলেন। মানে মোহাম্মদ বিন তুগলক রাজকোষের আয় বাড়ানোর জন্য চাষিদের বা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত কর চাপিয়েছিলেন, তা সেইগুলো কিন্তু তিনি বাতিল করে দিয়েছিলেন ফিরোজ শাহ তুগলক। তাই ফিরোজ শাহ তুগলকের সময় শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই কর ব্যবস্থা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবার ফিরোজ শাহ তুগলক এই সমস্ত কর ব্যবস্থা ছাড়া ধার্মিক ছিলেন, শান্তিপ্রিয় শাসক ছিলেন, এটা যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একজন প্রজা কল্যাণকামী শাসক ছিলেন, সিটিজেন সেন্ট্রিক ছিলেন, রুলার ছিলেন। তিনি প্রজা কল্যাণকামী মানে জনগণের মঙ্গলের জন্য তিনি অনেক কাজ করেছেন। তিনি তার পাবলিকদের জন্য খুব অনেক পাবলিক ওয়েলফেয়ার ওয়ার্ক করেছেন তিনি অনেক কিছু। সেগুলো কি কি? তিনি বিভিন্ন নগর তৈরি করেছেন, নানা রকম সিটি, বিভিন্ন রকম সিটি তৈরি করেছেন সাম্রাজ্যের মধ্যে। আর কি করেছেন? মসজিদ বা মস্ক তৈরি করেছেন। তারপরে মাদ্রাসা, মানে যে মুসলিমদের যেগুলো স্কুল বলা হয়, বিদ্যালয় যেখানে মুসলিমরা পড়াশোনা করতো, সেই মাদ্রাসা তৈরি করেছেন। হাসপাতাল তৈরি করেছেন। তিনি কি করেছেন? বাগান তৈরি করেছেন, গার্ডেন তৈরি করেছেন। এবং তিনি গরিবদের জন্য অনেক অর্থ সাহায্য করতেন। যারা পোর, যারা নিডি পিপল, তাদেরকে তিনি কিন্তু মানি দিয়ে হেল্প করতেন। এটা কিন্তু ফিরোজ শাহ তুগলক করতেন। এবং তিনি অনেক খাল খনন করেছেন, খাল খনন মানে ক্যানেল ডিগ করেছেন। আর বেকার সমস্যার সমাধান করতে করেছিলেন তিনি, মানে তখনকার সময় যারা বেকার ছিল বা যারা আনএমপ্লয় ছিল তাদের জন্য তিনি একটা দপ্তর বা অফিস খোলেন এবং সেখানে তিনি কিন্তু অনেককে চাকরি করে দিতেন বা তাদেরকে জব দিতেন। এটা কিন্তু তিনি একটা সমাধান করেছিলেন, সলিউশন করেছিলেন আনএমপ্লয়মেন্টে। আর কি করেছিলেন? তিনি সেচ ব্যবস্থার উন্নতি করেছিলেন। কৃষি ব্যবস্থার উন্নতির জন্য, এগ্রিকালচার সিস্টেমকে এনহ্যান্স করার জন্য তিনি ইরিগেশন সিস্টেমকে ইমপ্রুভ করেছিলেন। কৃষি ব্যবস্থার উন্নতির জন্য সেচ ব্যবস্থার উন্নতি করেছিলেন। আরেকটা করেছিলেন যেটা হচ্ছে, যে জমিতে ধরো চাষ হতো না, ইনফার্টাইল ল্যান্ড, যে জমিতে চাষ হতো না সেই জমিকে তিনি কিন্তু চাষের উপযোগী করার জন্য সংস্কার করেছিলেন। সেই জমিকে ফার্টাইল করার জন্য তিনি কিন্তু রিফর্ম করেছিলেন তাকে। তো এই সমস্ত জনকল্যাণমূলক কাজ বা ওয়েলফেয়ার ওয়ার্ক এগুলো কিন্তু ফিরোজ শাহ তুগলক করেছিলেন, যা প্রমাণ করে তিনি একজন প্রজা কল্যাণকামী শাসক ছিলেন, তিনি একজন সিটিজেন সেন্ট্রিক ছিলেন।
তো এই হলো ফিরোজ শাহ তুগলক, যিনি অনেক দিন দিল্লিতে রাজত্ব করেছিলেন, অনেক দিন তার শাসনকাল ছিল, তার রুলিং টাইমটা অনেকটাই ছিল। তিনি কিন্তু বিশাল কোনো সাম্রাজ্য জয় করেননি, সাম্রাজ্যকে বাড়াতে পারেননি, দিল্লি সুলতানি শাসনকে কিন্তু তিনি বিস্তার ঘটাতে পারেননি, তিনি মানে এক্সপ্যান্ড করতে পারেননি, কিন্তু তিনি দিল্লি সুলতান হিসাবে জনগণের জন্য অনেক কাজ করেছিলেন, তিনি অনেক ভালো ভালো কাজ করেছিলেন। তাই সেটাই কিন্তু ইতিহাসে আমরা ফিরোজ শাহ তুগলককে তাই আমরা ধার্মিক, শান্তিপ্রিয় বা প্রজা কল্যাণকামী শাসক হিসাবেই মনে রাখি। তাই জন্য তাকে কিন্তু আমরা একজন খুবই মানে দয়ালু শাসক বলেই আমরা ভাবতে পারি ফিরোজ শাহ তুগলককে। এই হলো ফিরোজ শাহ তুগলকের সম্পর্কে আলোচনা দিল্লির সুলতান হিসাবে। এখানেই আমি আমার ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আলোচনা কিন্তু শেষ করলাম। এবং আলোচনা শেষে তোমাদেরকে আমি বলতে চাই যে যারা মানে আমার চ্যানেলই ভালো করে ফলো করছো, তারা আমি যা বোঝাচ্ছি সেগুলো তোমরা বুঝতে পারছো তো? যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আমি তোমাদের কিন্তু যদি কোনো সন্দেহ হয় বা কোনো সমস্যা থাকে, আমি কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তার জন্য কি করতে হবে, আমার যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। আমার কিন্তু ক্লাস 7 এর 4th চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে এগোচ্ছি। এরপরে কিন্তু আমি প্রশ্ন উত্তর, কি কি সম্ভাব্য প্রশ্ন উত্তর আসতে পারে সেগুলো কিন্তু আলোচনা করব এবং তোমাদের উত্তর লেখা দিয়েও দেব। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। নমস্কার।